বলেই থেমে গেলেন। এতগুলো বছর রাজনীতি করে রঙ্গন বেশ ভালোই টাকা আয় করেছিল। সে টাকা দিয়ে বাড়ি গাড়ি কিছুই কেনেনি, তা দিয়ে বিশাল বিলাসবহুল একটা শপিং মল বানিয়েছে। সেখান থেকে আসা প্রতি মাসের টাকা এতিমখানার ফান্ডে জমা হয়, অর্থাৎ সে টাকায় সে হাতও দেয় না। আর কিছু টাকা দিয়ে একটা গ্যারেজ করেছিল, সেখান থেকে আসা টাকায় পিটার আর রঙ্গনের খরচ চলে যায়। কবির তার দলের লোক হলেও তার পরিবার আছে, মা বাবা, তার ছোট বোন। তাই সারাদিন এখানে থাকলেও দিন শেষে সে বাড়ি ফিরে যায়। গ্যারাজের পাশে একটা ছোট ঘর, সেখানে একটি মিনি কিচেন আর অ্যাটাচড বাথরুম। ঘরে আসবাস বলতে খাট, একটি বড় আয়না, একটি আলমারি আর একটি টেবিলের সঙ্গে বসা দুটি চেয়ার। রঙ্গন ঘুমাচ্ছিল, এমন সময় পিটার হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। তাকে ডাকতেও ভয় পাচ্ছিল, যদি উঠেই তাকে একটা লাথি মারে। ভয়ে ভয়ে দুটো শুকনো ঢোক গিলে আল্লাহর নাম নিয়ে ডাক দিল, রঙ্গন ভাই ওঠেন, দেখেন কে আইছে। 3-4 বার ডাক দেওয়ার পর রঙ্গন বিরক্তির মুখে ঘুম ঘুম চোখে উঠে বসলো। গালি দেওয়ার জন্য মুখ খুলতে গিয়ে হঠাৎ চোখ মেলে সামনে আরমান রহমানকে দেখে থমকে গেল। হতভম্ব হয়ে কিছু সময় চুপচাপ রইল। ভদ্রলোক চেয়ার টেনে নিয়ে এসে পাশে বসে বললেন, কেমন আছো রঙ্গন? রঙ্গন এবার নিজেকে সামলে নিয়ে বলল, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ আমার ঘরে? ভদ্রলোক হাসলেন, বললেন, কোন ছেলের ঘরে আসতে পারি না? ছেলে শব্দটা শুনে রঙ্গন থমকে গেল। পরক্ষণেই ভাবলো, এই ছেলে শব্দটা মানে যদি ওহির ভাই বানানোর উদ্দেশ্য হয়। তবুও কোনো না কোনো কারণ তো নিশ্চয় আছে। হ্যাঁ, অবশ্যই আছে। রঙ্গন আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক এবার গম্ভীর হলেন, মুখের ভাব ভঙ্গি বদলে ফেলে বললেন, আমি কথা ঘোরানো পছন্দ করি না, সোজা কথা সোজা বলতে ভালোবাসি। আশা করি তুমিও ঘুরিয়ে উত্তর দেবে না। রঙ্গন মাথা নেড়ে সম্মতি দিল। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? রঙ্গন শান্ত চোখে তাকালো, চাইলেও তারা কিছু বলতে পারলো না। এই মানুষটার সামনে কেন যেন সবসময় নিজেকে খুব ছোট লাগে। দীর্ঘশ্বাস ফেলে বলল, না। আরমান রহমান তাকিয়ে রইলেন। রঙ্গন একটু থেমে সাহস নিয়ে আবার বলল, শুধু পছন্দ করি না, ভালোবাসি। দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইল। এরপর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আমি যদি বলি আমার মেয়েকে ভুলে যাও? রঙ্গনের গলা শুকিয়ে এলো, জোর করে হাসার চেষ্টা করে বলল, আপনার মেয়ে, আপনি বলতেই পারেন। আমি যদি নিষিদ্ধ করি তাহলে কি ভুলে যাবে? ভুলে যেতে হয়তো পারবো না, তবে বলতে গিয়েও থেমে গেল। বাক্যটা ভদ্রলোক নিজেই শেষ করে দিলেন। তবে আর পিছনে ঘুরে তাকাবে না, তাই তো? রঙ্গন চুপচাপ, মুখ থেকে কোনো কথা বেরোলো না। পিটার ছলো ছলো চোখে তাকিয়ে আছে, এখনই কেঁদে ফেলবে মনে হচ্ছে। গতকাল রঙ্গন ভাই ভাবিকে মনের কথা বলার পর সবাইকে পেট ভরে বিরিয়ানি খাওয়ায়, কত খুশি ছিল ভাই। তারা কত কি যে প্ল্যান করেছে। পিটার তো এটাও ঠিক করে ফেলেছিল, তাদের ভালো কোনো বাড়ি না পাওয়া পর্যন্ত তারা যেন এই ঘরে থাকে, আর সে গ্যারেজের এক কোণে পড়ে থাকবে, তবুও ভাই যেন ভালো থাকে। কিন্তু হুট করে সব কিছু এলোমেলো লাগছে। এই ভদ্রলোক হঠাৎ কি বলতে এলেন? তার মেয়েকে ভুলে যেতে? মানুষ এতটা স্বার্থপর হয় কি করে? রঙ্গন আর তারা কত কিছু করেছে তার জন্য, তার মেয়ের জন্য। এসব ভেবে পিটার কান্না চেপে রেখেছে। কি বলেন ভদ্রলোক, সেটাই এখন শোনার অপেক্ষায় তাকিয়ে রইল। আরমান রহমান থমথমে কণ্ঠে আবার বললেন, তোমাকে আমার পছন্দ নয় এমনটা নয়, কিন্তু তোমাকে আমার মেয়ের সঙ্গে। বড্ড বেমানান, তাই তো? ফিচেল হেসে বলল রঙ্গন। ঠোঁটে এক টুকরো শুকনো হাসি এনে চোখে একরাশ কষ্ট লুকানোর চেষ্টা করলো। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ঘরের থমথমে পরিবেশ, কারোর মুখে কোনো শব্দ নেই। হঠাৎ আরমান রহমান বলে উঠলেন, মানান বেমানের কথা পরে আসি। তুমি কি ভেবেছিলে আমার বাড়ির আশেপাশে দিয়ে ঘুরবে, মেয়ের কলেজের সামনে গিয়ে দাঁড়াইয়ে থাকবে, আমি কিছুই টের পাবো না? রঙ্গন নিরুত্তর, কোনো জবাব দিল না। ভদ্রলোক আবার বললেন, এটা সিনেমা নয়, বাস্তব। তাই তুমি সব সময় ফলো না করলে আমার বাবা মেয়ে কখন কিভাবে কোন জায়গায় বিপদে পড়ি তা তুমি বুঝতে পারবে না। আমার মেয়ে তোমার চোখের ভাষা না বুঝলেও আমি তোমার চোখের ভাষা বহু আগেই বুঝেছিলাম। রঙ্গন এবার আর দৃষ্টি লুকোলো না, অবাক চোখে তাকিয়ে জানতে চাইল,
তাহলে বাধা কেন দেননি? ভদ্রলোক হাসলেন, বললেন, দুনিয়াটা বড্ড স্বার্থপর রঙ্গন। কিন্তু আপনি নন। আমিও স্বার্থপর। তুমি আমার মেয়েকে চোখে চোখে রাখতে, সব বিপদ আপদের সামনে এসে দাঁড়াতে। ঢাকা শহর এ শহরের সুবিধার শহর নয়, তাকে আগলে রাখতে জন্যই আমি তোমাকে কিছু বলতাম না। যদি আমি তার কোনো ক্ষতি করতাম? ওই যে বললাম, তোমার চোখে তার জন্য ভালোবাসা দেখেছি, আরও দেখেছি আমার প্রতি সম্মান, যা তোমাকে বারবার অনুভূতি প্রকাশের বাধা দিত, তাই তো? রঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দিল। ভদ্রলোক হাত বাড়িয়ে রঙ্গনের মাথায় রাখলেন, মৃদু স্বরে বললেন, আরও দেখেছি আমার প্রতি সম্মান, যা তোমাকে বারবার অনুভূতি প্রকাশের বাধা দিত, তাই তো? তোমাকে আমার মেয়ের সঙ্গে বেমানান মনে করি না রঙ্গন, বরং মনে করি তুমি যদি চাও তবে নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারো। আমি চাই তুমি নিজের এমন জায়গা দাঁড় করাও যেখান থেকে আহিকে নিজের পাশে দাঁড় করাতে পারো গর্ব নিয়ে। রঙ্গনের গলা শুকিয়ে এলো, নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না। মানুষটাকে সে যতটা ভালো মনে করত তার থেকেও বেশি ভালো মনে হলো তার। কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বলল, আপনার মেয়ে, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যোগ্য হলে পাবো, তাহলে আমি জীবন দিয়ে চেষ্টা করব। আরমান রহমান হালকা মাথা নাড়ালেন, আর একটু এগিয়ে এসে বসে রঙ্গনের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি নিজে চাই আমার মেয়েটার পাশে এমন একজন থাকুক যে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কারো করুণা নয়। তুমি যদি সেটা করে দেখাও, আমি আহিকে নিজের হাতে তুলে দেব তোমার হাতে। তবে হ্যাঁ, আহির অমতে নয়, তার নিজের মুখে স্বীকার করতে হবে সে তোমাকে চাই। রঙ্গন করুণ চোখে তাকিয়ে বলল, আপনার মেয়ে ভীষণ ঘাটতেরা, সে জীবনে আপনার সামনে মুখ খুলবে না। তোমার থেকেও বেশি। রঙ্গন চোখ পিটপিট করে তাকালো। আরমান রহমান হো হো করে হেসে উঠলেন। তার সাথে তাল মেলালো পিটার। এতক্ষণে বুকে জমিয়ে রাখা পাথরটা সরে গেল, নিজের আসল রূপে ফিরে এলো। দাঁত কেলিয়ে বলল, আঙ্কেল ঠিক বলেছেন, কেউ কারো থেকে কম নয়। রঙ্গন তার দিকে তাকিয়ে চোখ রাঙালো। ভদ্রলোক তা দেখে আবার বললেন, ওকে চোখ রাঙিয়ে লাভ নেই, এটাই সত্যি। রঙ্গন মুচকি হেসে মাথা নাড়ালো। পিটার পাশে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিল, আমি কিন্তু আগেই কই রঙ্গন ভাই ভালো চাকরি পাইবে, না পাইলে আমার নাম বদলাইয়া নাম রাইখেন। আরমান রহমান হেসে উঠলেন, তারপর বললেন, পিটার বদলিয়ে কি রাখবো, মিস্টার না হিটার? পিটারের দাঁত কপাটি বন্ধ হয়েও হলো না। সে দৃঢ় বিশ্বাস নিয়ে জানালো হবেই হবে। আরমান রহমান এবার সিরিয়াস হয়ে রঙ্গনের দিকে তাকালো, মুখে গম্ভীর ভাব টেনে সিরিয়াস ভঙ্গিতে বলল, ছোটোখাটো একটা চাকরি খোঁজো, পাশাপাশি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। সিজন শর্ট নেই, তাড়াতাড়ি সেমিস্টার শেষ হয়ে যাবে। রঙ্গন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে পিটার তাকে থামিয়ে দিয়ে অতি উৎসাহ নিয়ে বলল, রঙ্গন ভাই তো বছর 3 আগে ভার্সিটিতে ভর্তি হয়েছে। আরমান রহমান অবিশ্বাসের চোখে তাকালেন। কথার সত্যতা জানতে রঙ্গনের দিকে তাকালেন। সে চুপ করে আছে, নীরবতা সম্মতির লক্ষণ। মনে মনে প্রচণ্ড খুশি হলেন, মুখে বললেন, সারাক্ষণ তো আমার মেয়ের পিছন পিছন ঘুরো, ভার্সিটিতে যাও কখন? রঙ্গন এবার লজ্জা পেল, মাথা নাড়িয়ে আমতা আমতা করে বলল, ওই আর কি, জয় মানে? সবাইকে ভয় দেখিয়ে বেড়ানো ছেলেটা তার সামনে তুতলাচ্ছে দেখে মনে মনে হাসলেন, তারপর বললেন, এবার থেকে ফাঁকি দিও না। তিনি এটাই ঠিক করেছিলেন। রঙ্গন পড়াশোনা করুক, কিছু করুক, তারপর মেয়ে দেবেন। সমাজের কথা এড়িয়ে গেলেও সমাজে তো বাস করতে হবে। তাই তিনিও চান রঙ্গন এবার কিছু করুক। লোকের মুখ বন্ধ করতে হলে সে পড়াশোনা করুক। আসলে কালকে ওহিকে বলা শেষ কথাটা তিনিও শুনেছিলেন। বাজার থেকে সবাই ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলেন। হুট করে বাড়ির সামনে এসে রঙ্গনের মুখে এমন কথা শুনে থমকে গেছিলেন। তিনিও চান রঙ্গন একটা সুযোগ পাক। নিজের জীবন সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার অধিকার সবার আছে, সেই অধিকার সেও পাক। প্রথম বিষয়টা নিয়ে মনের মধ্যে সংকোচ থাকলেও ওহির মনোভাব বুঝে এখন তাও কেটে গেছে।
আমি তাহলে আসি এখন। কিছু খেয়ে যাবেন না? আজ নয়, অন্য একদিন আসছি। তারপর চলে গেলেন চুপচাপ, একটা দৃঢ়তার চাপ রেখে। রঙ্গন আয়নার দিকে তাকালো, নিজেকে নতুন চোখে দেখলো, চোখে বলিষ্ঠতা, গলার প্রতিজ্ঞা। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করা। ওহিকে পাওয়ার ইচ্ছে থেকেই সে আবার ভর্তি হয়েছিল ভার্সিটিতে 1 মাস পর। রঙ্গনের হাতে কয়েকটা প্রিন্ট আউট, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, তবুও একরাশ চেতনা নিয়ে গ্যারেজের বাইরে দাঁড়িয়ে পিটার পাশ থেকে বলল, ভাই, ইন্টারভিউ কই দিতে যাচ্ছেন? রঙ্গন ছোট করে বলল, গাড়ি সার্ভিস কোম্পানি, অভিজ্ঞতা চায়। সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতা বেশি দরকার তাদের, যেটা আমার আছে। এবার কিছু একটা হবে। পিটার হেসে মাথা নেড়ে বলল, হয়ে যাবে ভাই, দেখেন। আচ্ছা থাক, যাই। সাবধানে যাইয়েন। আচ্ছা। অন্যদিকে ওহি রুমের মধ্যে পায়চারি করতে করতে চুলের মধ্যে ব্রাশ দিয়ে টানছে। অরু সেই মুহূর্তে রুমে এলো, এসেই হাসতে হাসতে নিচে বসে পড়লো। ওই তা দেখে নাক মুখ কুচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? ও হাসতে হাসতে বলল, ব্রাশ দিয়ে দাঁত মাজে, চুল আঁচড়ায় না। ওই হতভম্ব হয়ে সামনে ধরলো ব্রাশটা। তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে দেখলো চুলে পেস্ট লেগে গেছে। ঠোঁট উল্টে বোনের দিকে তাকালো, সে চোখ মেরে বলল, কি সুন্দরী, মন থাকে কই? রঙ্গন ফুলের কাছে নাকি? মার জিনিস? আমাকে মারলে কি আর শাক দিয়ে তুমি মাছ রাখতে পারবে? ওই কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। 1 মাস যাবৎ রঙ্গনের কোনো খোঁজ খবর নেই। তাকে অনুভূতি জানানোর পরে তাকে কল দিতেও কেমন জড়তা কাজ করছে, তাই কলও দিতে পারছি না। সব মিলিয়ে উদাসীন উদাসীন লাগছে। যতক্ষণ কাজে থাকে ততক্ষণ ঠিক থাকে, যেই ফ্রি হয় মাথায় রঙ্গন নামক ঘাড়তারার লোক এসে হাজির হয়। কি যে করবে সে মাথায় আসছে না। কি হয়েছে বলো তো? ওই দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গন আর আমায় কল করে না, তারপর? দেখাও দেয় না। তারপর? আমার মাথা। আরে রাখছো কেন, আমি কল দিয়ে দেখছি। ওই সন্দেহর চোখে তাকালো। তুই কল দিবি? হ্যাঁ দাঁড়াও। অরু দৌড়ে গিয়ে মায়ের ফোন আনতে গেল, কিন্তু খুঁজে পেল না। তাই ফিরে এসে ওহির ফোন নিয়ে তারপর কল দিল। প্রথমবার বাইকে থাকে কল ধরলো না রঙ্গন। একপাশে বাইক থামিয়ে দ্বিতীয়বার কল ধরলো। কে ডাক্তার নেই? মিস্টেস করছিল নাকি? অরু মুখ চুপে হেসে বলল, আমি তোমার ডাক্তারানি নয় গো। কে? আমি গো, আমি। ওরু? হ্যাঁ, তোমার নামে অভিযোগ আছে। রঙ্গন আজকে আর বিরক্তি হলো না, ভুরু কুচকে জানতে চাইলো, কি অভিযোগ? ফোনে নয়, দেখা করে বলবো। কে কে আসবে? অরু মুখ ভেঙচি দিয়ে বলল, তোমার তাকেও আনবো। রঙ্গন চমৎকার হাসলো। শালিকা তার ভীষণ কাজে, এই প্রথম তাকে তার ভালো লাগলো না। পিচ্ছিটা দুষ্ট হলেও দরকারি। জানালো, ঠিক আছে, বিকেলে নদীর ঘাটে আসবো। ওই আসতে চায়নি, অরু জোর করে নিয়ে এসেছে। মনের মধ্যে কোথাও একটা দোটানায় কাজ করেছে। তাকে কি সত্যি জোর করে এনেছে, নাকি তার সম্মতি ছিল বলেই এসেছে? মনে মনে নিজেকে প্রশ্ন করলো। সে কি আসবে? সে কি সত্যি বদলে যাবে, নাকি মিথ্যা বাহানা বের করে তাকে পেতে চাইছে? দুজনে একটা বেঞ্চে বসেছিল। ওরু হাওয়াই মিঠাই দেখে দৌড়ে গেল। ওই চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল। মনে মনে সাহস সঞ্চয় করলো। কি বলবে মনে মনে সাজাচ্ছিল। ঠোঁট কাঁপছিল অল্প অল্প। মৃদু স্বরে নিজের কল্পনার প্রতিছবিকে বলল, সে কি সত্যি আমার হয়ে উঠবে? হঠাৎ কানের কাছে পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ ফিস ফিসিয়ে বলে উঠল, উঠবে। একটা সুযোগ দিয়ে দেখ না শুধু। রঙ্গন পুরোটাই তোর হয়ে যাবে রে ডাক্তার নেই। আচমকায় রঙ্গনের গলার স্বর পেয়ে একটু নড়ে চড়ে বসে ওহি। চশমাটা নাকের ডগা থেকে টেনে সোজা করে নেয়। ছোট করে শ্বাস ছেড়ে ঘাড় কাত করে তাকায়। রঙ্গন পেছন থেকে বেঞ্চে হেলান দিয়ে ওহির পিঠের কাছে দাঁড়িয়ে। তাকে দেখতেই আজকে হঠাৎ হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ওহি সামনে ফিরে তাকালো। এমন লাগছে কেন সে নিজেও বুঝলো না। হুট করে অনেক নার্ভাস লাগছে। ওহি মাথা উঁচু করে অরুকে দেখলো। সে টাকা নিয়ে গিয়ে হাওয়ায় মিঠাই কিনে খাচ্ছে, আর
পাশের মাঠে হওয়া ফুটবল খেলা দেখছে। রঙ্গন আজকে গিটার নিয়ে এসেছে। গিটারটা তাদের মাঝ বরাবর নিচে রেখে ওহির পাশে গিয়ে বসলো। তারপর তার চিরচেনা সেই টোন ধরে বলল,